তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতেই বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার নিয়ে। নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছে, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মানে এক। প্রথম প্রশ্ন, কোন দিনটিকে কর্কট সংক্রান্তি হিসাবে ধরা হয়? সঠিক উত্তর 21শে জুন। পরের প্রশ্ন, কলকাতার অবস্থান কত? সঠিক উত্তর 22°34' উত্তর। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর লন্ডনের গ্রিনিচ শহরে। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় কত? সঠিক উত্তর 82°30' পূর্ব। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার একক কী? সঠিক উত্তর মিলিবার। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? সঠিক উত্তর পামির মালভূমিকে। পরের প্রশ্ন, একটি ব্যাপচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। সঠিক উত্তর ছোটনাগপুরের মালভূমি। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও। সঠিক উত্তর লুনি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, পৃথিবীর মোট স্বাদু জলের কত অংশ ভৌমজল? সঠিক উত্তর 29%। পরের প্রশ্ন, কবে জাপানে মিনামাটা দূষণ হয়? সঠিক উত্তর 1932 সালে। পরের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণে কী রোগ হয়? সঠিক উত্তর ইতাই। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? সঠিক উত্তর MIC, যার পুরো কথা হলো মিথাইল আইসোসাইনাইড। পরের প্রশ্ন, কবে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়? সঠিক উত্তর 1984 সালে। পরের প্রশ্ন, রুর অঞ্চলের প্রধান নদীর নাম কি? সঠিক উত্তর রাইন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কাকে হাজার হ্রদের দেশ বলা হয়? সঠিক উত্তর ফিনল্যান্ডকে। পরের প্রশ্ন, সবচেয়ে বড় পোলার ভূমি প্রকল্পের নাম কি? সঠিক উত্তর জুইডারজি প্রকল্প। পরের প্রশ্ন, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? সঠিক উত্তর কয়লা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কী নামে পরিচিত? সঠিক উত্তর স্টেপ। পরের প্রশ্ন, মকর সংক্রান্তি হিসাবে কোন দিনটিকে ধরা হয়? সঠিক উত্তর 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন, GPS এর পুরো কথা কি? সঠিক উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। সঠিক উত্তর আরাবল্লী। এর সাথেই বন্ধুরা তোমরা নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ জেনে রাখবে, যেটি হলো হিমালয়। পরের প্রশ্ন, ভারতের সাতপুরা কী ধরনের পর্বতের উদাহরণ? সঠিক উত্তর স্তূপ পর্বত। বন্ধুরা, তোমরা পর্বতের যে বিভিন্ন ভাগগুলি রয়েছে তার প্রত্যেকটির উদাহরণ কিন্তু একটি করে জেনে রাখবে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? সঠিক উত্তর তিব্বত মালভূমি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, গঙ্গার একটি উপনদীর উদাহরণ দাও। সঠিক উত্তর যমুনা। পরের প্রশ্ন, একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও। সঠিক উত্তর দানিউব। পরের প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহের কাজ কি? সঠিক উত্তর সঞ্চয় কাজ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, একটি বিষাক্ত জলদূষকের উদাহরণ দাও। সঠিক উত্তর পারদ। পরের প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর ককেসাস পর্বতের এলবুর্জ। বন্ধুরা, তোমরা এর উচ্চতাটিও ভালোভাবে দেখে রাখবে। পরের প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? সঠিক উত্তর ল্যাডোগা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর সিন। পরের প্রশ্ন, ভলগা নদীর মোহনার নাম কি? সঠিক উত্তর কাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন, রুর শিল্পাঞ্চলে কোন মাটি দেখা যায়? সঠিক উত্তর চার্নোজেম ও পটসল মাটি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর ভলগা। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম কি? সঠিক উত্তর হিথরো। পরের প্রশ্ন, রুরের রানী কাকে বলা হয়? সঠিক উত্তর এসেনকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, লন্ডন অববাহিকার প্রধান নদী কি? সঠিক উত্তর টেমস। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকার জাহাজ মেরামতি কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর চ্যাথাম। বন্ধুরা, আমরা এখানে শুধুমাত্র একটি শিল্পকেন্দ্রের নাম দিয়েছি, তোমরা লন্ডন অববাহিকার বাকি শিল্পকেন্দ্রের একটি করে নাম অবশ্যই দেখে রাখবে। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় কাকে? সঠিক উত্তর স্ট্রম্বলিকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, লন্ডন অববাহিকার আকৃতি কেমন? সঠিক উত্তর মাটির সরার মতো। পরের প্রশ্ন, মিয়েন্ডার নদীর কোন প্রবাহে গড়ে ওঠে? সঠিক উত্তর মধ্য প্রবাহে। পরের প্রশ্ন,
উচ্চতা বাড়লে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? সঠিক উত্তর বায়ুচাপ কমবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, একটি পুনঃরপ্তানি বন্দরের উদাহরণ দাও। সঠিক উত্তর লন্ডন। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? সঠিক উত্তর 0 ডিগ্রি। পরের প্রশ্ন, সমুদ্র থেকে পুনরুদ্ধার করা জমিকে কি বলা হয়? সঠিক উত্তর পোল্ডার ভূমি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, পারদ দূষণের ফলে কী রোগ হয়? সঠিক উত্তর মিনামাটা। পরের প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিলে কবে পরমাণু দুর্ঘটনা ঘটে? সঠিক উত্তর 1986 সালে। পরের প্রশ্ন, শরৎকালীন বিষুব হয় কোন তারিখে? সঠিক উত্তর 23 সেপ্টেম্বর। এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমাণ কত? সঠিক উত্তর 1013.25 মিলিবার। পরের প্রশ্ন, পোল্ডার ভূমি লবণমুক্ত করতে কোন ঘাসের চাষ করা হয়? সঠিক উত্তর হে এবং ক্লোভার। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? সঠিক উত্তর আমাজন নদী অববাহিকা। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় এবং কেন? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো মুক্তিবেগ, অর্থাৎ মুক্তিবেগ কী সেটা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, সমচাপ রেখা বলতে কী বোঝো? এর 2টি বৈশিষ্ট্য লেখো। সমান গড় চাপযুক্ত অঞ্চল যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই সমচাপ রেখা বলে। এর বৈশিষ্ট্যও তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, কাকে কেন টেবিল লাইন বলা হয়? টেবিলের মতো দেখতে হওয়ার কারণে কোন ভূমিরূপকে টেবিল লাইন বলা হয় তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 40 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, লোয়ের সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো ব্ল্যাকফুট ব্যাধি, অর্থাৎ ব্ল্যাকফুট ব্যাধি হলে কি হয় এবং কি কারণেই বা এই ব্ল্যাকফুট ব্যাধি হয় তা নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 70 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 70 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন, মাটি দূষণের 2টি প্রভাব লেখো, অর্থাৎ মাটি দূষণ হলে কি কি ক্ষতিকারক প্রভাব পড়বে তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 78 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 50 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, কাকে কেন হাজার হ্রদের দেশ বলা হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। ফিনল্যান্ডকে কেন হাজার হ্রদের দেশ বলা হয় তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 124 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, টিকা লেখো ট্রাক ফার্মিং। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পোল্ডার ভূমি বলতে কি বোঝো? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 134 নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পোল্ডার ভূমি কাকে বলে সেটাই তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ইউরোপের সীমা উল্লেখ করো, অর্থাৎ ইউরোপের অবস্থান, ইউরোপে কটি দেশ রয়েছে সেই সকল মিলিয়ে এর উত্তর লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ যে অক্ষরেখা রয়েছে তার যে কোনো 2টি বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, টিকা লেখো অপসুর ও অনুসুর অবস্থান। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে, টিকা হিসাবেও আসতে পারে, আবার পার্থক্য হিসাবে আসতে পারে। পরের প্রশ্ন, উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য উল্লেখ করো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পৃষ্ঠায়। উচ্চচাপ এবং নিম্নচাপের ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেই সকল বিষয় নিয়ে এর পার্থক্য তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো জিপিএস। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠায়। জিপিএসের পুরো কথা কি, জিপিএসকে কোন কোন কাজে ব্যবহার করা হয় সেই সকল বিষয় নিয়েই এর উত্তর লিখতে হবে তোমাদের। পরের প্রশ্ন, সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা নদীর গতিবেগ যখন বেশি থাকে বা নদীর ক্ষয়কার্য যখন কম থাকে অথবা মোহনার কাছে যখন নদীর গভীরতা বেশি হয় সেই সকল কারণে সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না। সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, চিত্রসহ স্তূপ পর্বতের গঠন সংক্ষেপে ব্যাখ্যা করো, অর্থাৎ স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় তা তোমাদের ব্যাখ্যা করতে হবে, তার পাশাপাশি একটি চিত্র অঙ্কন করতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 39 নম্বর পৃষ্ঠায়। কীভাবে ভূপৃষ্ঠে ফাটলের ফলে স্তূপ পর্বত গঠিত হয় তা তোমাদের ব্যাখ্যা করতে হবে।
এবার আসছি পরবর্তী প্রশ্নে। টিকা লেখো ধারণ অববাহিকা এবং জলবিভাজিকা। ধারণ অববাহিকা কাকে বলে এবং জলবিভাজিকা কাকে বলে তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 49 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, মাটি দূষণের কারণ উল্লেখ করো। অর্থাৎ কোন কোন কারণে মাটি দূষিত হয় বা মানব সমাজের কি কি কাজের ফলে মাটি দূষিত হয় তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 77 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, জল দূষণের কারণ উল্লেখ করো। ঠিক মাটি দূষণের মতো একইভাবে মানুষের কোন কোন কাজের ফলে জল দূষিত হচ্ছে, আমাদের যে পানীয় জল বা অন্য যে কোনো জল দূষিত হচ্ছে তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 68 এবং 69 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়। এর সঠিক উত্তর পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ কিভাবে সমুদ্র থেকে জমি পুনরুদ্ধার করে সেই জমিকে চাষের উপযুক্ত করে পোল্ডার ভূমি তৈরি করা হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো অধিবর্ষ, যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ অধিবর্ষের সময় বছর 365 দিনের বদলে 366 দিন হয়। এই অধিবর্ষ 4 বছর অন্তর কেন আসে সেই সকল বিষয় নিয়েই এ সম্বন্ধে একটি লিখতে হবে উত্তর। পরের প্রশ্ন, লন্ডনকে পুনরপ্তানি বন্দর বলা হয় কেন? কোন কোন কারণে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনকে পুনরপ্তানি বন্দর বলা হয় তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। মানুষের বিভিন্ন কাজের ফলে একদিকে যেমন মাটি দূষিত হচ্ছে, অন্যদিকে সেই মাটিকে দূষণমুক্ত করার জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ উল্লেখ করো। অর্থাৎ লন্ডন অববাহিকায় কী কী প্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। প্রাকৃতিক বৈশিষ্ট্যের পাশাপাশি অবশ্যই অর্থনৈতিক পরিবেশটাও দেখে রাখবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 131 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, একজন ছাত্র অথবা ছাত্রী হিসাবে জল দূষণ প্রতিরোধে তুমি কি কি ভূমিকা পালন করবে তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 75 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী হিসাবে জল দূষণ প্রতিরোধে তোমার কি করণীয় কাজ তা তোমাদের লিখতে হবে। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য উল্লেখ করো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যাবতীয় বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়ে তোমরা এর পার্থক্য লিখতে পারবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 21 থেকে 23 পৃষ্ঠায়। পরের প্রশ্ন, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ সূর্যের কী অবস্থান হয় পৃথিবীর ক্ষেত্রে এবং পৃথিবীতে তার কী কী প্রভাব পড়ে সেই সকল বিষয় নিয়েই এর উত্তর লিখতে হবে তোমাদের। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, বায়ুচাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ কোন কোন কারণে পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুচাপের পার্থক্য দেখা যায়, পৃথিবীর সব জায়গায় সমান বায়ুচাপ হয় না তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর কাজের বর্ণনা দাও। বন্ধুরা, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রত্যেকটি গতিপথে নদী কি কি কাজ করে তা তোমাদের লিখতে হবে। কারণ প্রত্যেকটি জায়গায় নদীর গতি একই না থাকার কারণে নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে থাকে। তো সেখানে নদীর কাজে তোমাদের বর্ণনা দিতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 54 নম্বর পৃষ্ঠায়। নদী উৎস থেকে খুব গতিশীল অবস্থায় যখন নিচের দিকে প্রবাহিত হয় তখন নদীর ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন গিরিখাত, জলপ্রপাত সহ একাধিক ভূমিরূপ, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। বন্ধুরা, নদীর ক্ষয় কাজের পাশাপাশি সঞ্চয় এবং বহন কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলিও তোমরা দেখে রাখতে পারো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মানব জীবনে পর্বতের ভূমিকা উল্লেখ করো। অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠে আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ লক্ষ্য করে থাকি, সেক্ষেত্রে মানব জীবনে পর্বত কীভাবে আমাদের সাহায্য করে তা তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 44 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকার উন্নতির কারণ উল্লেখ করো। এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে লন্ডন অববাহিকায় অধিক জনবসতি হওয়ার কারণ কি, বা লন্ডন অববাহিকার সমৃদ্ধির কারণ কি, এইভাবে আসতে পারে। তো এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পৃষ্ঠায়। কোন কোন কারণে লন্ডন অববাহিকায় উন্নতি ঘটেছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ উল্লেখ করো। যার সঠিক উত্তর রয়েছে 122 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, কোন কোন কারণে ইউরোপ মহাদেশের সমৃদ্ধি ঘটেছে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, পোল্ডার ভূমির কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো।
এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে পোল্ডার ভূমির অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো, যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পৃষ্ঠায়। পোল্ডার ভূমিতে কীভাবে চাষ করা হয়, কোন কোন ফসলে চাষ করা হয়, পোল্ডার ভূমির উষ্ণতা কত থাকে, এছাড়া পোল্ডার ভূমি অন্যান্য কোন কাজের জন্য বিখ্যাত, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণ উল্লেখ করো, যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, পরিক্রমণ বা বার্ষিক গতির ফলে যে পৃথিবীর ঋতু পরিবর্তন ঘটে সেই সকল বিষয় নিয়ে এর উত্তর লিখতে হবে তোমাদের। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মালভূমির শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেক বিভাগের বর্ণনা দাও। অর্থাৎ মালভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগের ব্যাখ্যা সহ উদাহরণ নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 40 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে ভিডিও শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম কী জন্য বিখ্যাত। প্রশ্নটির উত্তর জানা থাকলে তো এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলেছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মানচিত্রের ক্ষেত্রেও তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলির কথা বলেছেন সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।